নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বিশ্বের এমন কিছু ব্যক্তিত্ব যারা জ্যোতিষশাস্ত্রে এক অন্যতম ভূমিকা পালন করেছিলেন। তার মধ্যে অন্যতম হলেন বুলগেরিয়ার ভাঙা বাবা। তার বিশেষ কিছু প্রতিকার তার মৃত্যুর পরেও প্রচুরভাবে কিন্তু আলোচিত হয়েছে। তা তিনি এমন কিছু কিছু প্রেডিকশন করেছিলেন যেগুলো কিন্তু পরবর্তীকালে মিলে যায়। তিনি তার মৃত্যুর যে সময়টা, অর্থাৎ যে বয়সটা, 11ই আগস্ট 1996 তিনি বলেছিলেন যে 85 ইয়ারে তিনি মরে যাবেন। তিনি কিন্তু মারা গেছিলেন। এবং তিনি আরও কিছু প্রেডিকশন করেছিলেন। প্রিন্সেস ডায়নার মৃত্যুর তিনি প্রেডিকশন করেছিলেন। রাশিয়ান বড় সাবমেরিন কার্কসের যে ডুবে যাওয়া, সিঙ্কিং অফ দ্য রাশিয়ান সাবমেরিন কার্কস, তারও কিন্তু প্রেডিকশন তিনি করেছিলেন। এছাড়া 9/11 যে টেরোরিস্ট হামলার তিনি প্রেডিকশন করেছিলেন। নিজের মৃত্যুর যে সময় বা ডেটও তিনি কিন্তু বলে দিয়ে গিয়েছিলেন। তো এমন একজন ব্যক্তিত্ব, যদিও তার মৃত্যুর পর তাকে আরও বিশেষভাবে আলোচিত হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই। তার তিনটে মেন সাইডের ভবিষ্যৎবাণী আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, এবং এই ভবিষ্যৎবাণীটা আমার রেসপেক্টে, আমি আমার নিজের আলোচনায় কতটা যুক্তিসঙ্গত, যদিও কিন্তু ওনার মতো এত বড় ব্যক্তিত্বকে আলোচনা বা তার ভুল ধরা আমার আদেও কোনো ইচ্ছে নেই। শুধুমাত্র 2025 সালে ভাঙার বাবার প্রেডিকশন কতটা যুক্তিসঙ্গত, কতটা হওয়ার পসিবিলিটি রয়েছে, সেই জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। আমি তো পরবর্তীকালে আমার নিজের ভাবনা চিন্তার উপর বেশ করে আমার নিজস্ব প্রেডিকশন অলরেডি পূর্বে দিয়েছি, আবারও দেব। 2025-এ কাদের আর্থিক অবস্থা সব থেকে উন্নতি হবে, এই নিয়েও পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো। আজকে শুধুমাত্র ভাঙা বাবার ওভারঅল যে তিনটে সাইটে 2025 সালে যে তিনি প্রেডিকশন দিয়েছিলেন, যদিও সেই প্রেডিকশনটা তিনি দিয়ে গেছেন বিভিন্ন সাল ওয়াইজ, তো 2025 সালে কি হতে চলেছে তাই তিনটে সেগমেন্টে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো নাম্বার 1। আমরা অলরেডি আলোচনা করেছি যে 2025 সালে তিনিও বলে গেছেন যে 2025 যেহেতু মঙ্গলের বছর, তাই মঙ্গল বছর মানে হচ্ছে একটা রক্তক্ষয়ী যুদ্ধ, একটা রণংদেয়ী ভাব। তিনি কিন্তু যুদ্ধের প্রেডিকশন কিন্তু করে গেছেন। তিনি বলেছেন 2025 সালে বিভিন্ন যুদ্ধের বিগ্রহের পরিস্থিতি তৈরি হতে পারে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো অলরেডি চলছে, এবং সেই সঙ্গে সঙ্গে ইসরায়েল গাজার যুদ্ধ চলছে। ভারতের সীমান্তে প্রায় চীন লাল ফৌজ প্রায় সেনা দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি, এবং বাংলাদেশে ভারতের প্রতি যে লেভেলের বিদ্বেষ তৈরি হয়েছে হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে, মানে হাসিনা চলে যাওয়ার পর থেকে যে লেভেলে ভারতের প্রতি বিদ্বেষ তৈরি হয়েছে, এবং এটা যুদ্ধ হোক বা না হোক, একটা এই লেভেলের বিদ্বেষ, এই লেভেলের ঘৃণা ভারতের উপর যেভাবে তৈরি হয়েছে, এটা পাশাপাশি দেশের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। যদিও বাংলাদেশ একটা মেনলিভাবে একটা মুসলিম রাষ্ট্র, কিন্তু তার সত্ত্বেও যদিও হিন্দুরা সেখানে সংখ্যালঘু, সেখানে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হয়, বিভিন্ন সংগঠনের তরফ থেকে যা কিছু জানানো হচ্ছে, যদিও কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেগুলো মানছে না, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাপারগুলো অনেকটা সামনে আসছে। সেটা সত্য মিথ্যা আমি যাচাই করিনি, অ্যাস্ট্রো সলিউশন এই সত্যতা যাচাই করেনি, কিন্তু বিভিন্ন মিডিয়ার তরফ থেকে যে সমস্ত খবর আসছে সেটা কিন্তু খুবই লজ্জাজনক। যে বাঙালিদের মধ্যে যে হিন্দু মুসলিম যে এই যে বিভাজন তৈরি হয়েছে, এই যে আমরা ওরার ব্যাপার তৈরি হয়েছে, এটা অত্যন্ত নেগেটিভ। এটা অ্যাকচুয়ালি যত 2025 সালে আমরা দেখবো, এখানে কিন্তু মঙ্গলের বছর মানেই হচ্ছে এটা বিদ্বেষ, রাজ্যের যুদ্ধের ভাব। কিন্তু ভাঙা বাবার মতের যে মত তিনি দিয়ে গেছেন, যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার কথা বলে গেছেন, এটা সত্যি এই জিনিসটা আমরা কিন্তু ফিল করছি, এবং আমিও বলেছি আমার নিজের প্রেডিকশনে। তো এটা অবশ্যই কিন্তু যুক্তিসঙ্গত আমার বলে মনে হয়েছে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। নাম্বার 2, তিনি যে টপিকটাকে ছুঁয়ে গেছেন, এটা 2025-এ তিনি বলেছেন যে হিউম্যান টেলিপ্যাথির ব্যাপারে কিন্তু বিজ্ঞান অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। অর্থাৎ এখানে হিউম্যান টেলিপ্যাথি মানে মানুষের মন কি ভাবছে, মানুষের মনের কি চিন্তা ভাবনা, সেটা এমন কোনো হয়তো যন্ত্র আবিষ্কার কথা তিনি বলেছেন, যেগুলো কিন্তু যন্ত্রের সাহায্যে সেই জায়গাটা কিন্তু বোঝা সম্ভব হবে। 2025-এ তিনি এই প্রেডিকশন দিয়েছেন। দেখুন এটা কতটা সত্যি কতটা মিথ্যে এটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এআই এর যুগে যেভাবে বিজ্ঞান, যেভাবে বা প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা অ্যালগোরিদম সিস্টেমগুলো এতটাই স্ট্রং, আপনারা দেখছেন যে
মানুষকে কিভাবে এন্ট্র্যাপ করে দেওয়া হচ্ছে, তাই মানুষের মনকে বোঝা কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। আজকে আপনি ইউটিউবে কোনো ভিডিও সার্চ করলে সেই রিলেটেড কন্টেন্ট কিন্তু আপনাকে প্রোভাইড করা হয় একটা পার্টিকুলার কোনো ব্যক্তিত্বে। ধরুন আপনি অ্যাস্ট্রো সলিউশনের ভিডিও সার্চ করলেন, আমারই ভিডিও, দেখবেন অ্যাস্ট্রো সলিউশন রিলেটেড ভিডিও কিন্তু আপনাকে বারে বারে শো করা হবে। আবার যখন দেখবেন যে আপনার এই সংক্রান্ত ভিডিওর প্রতি অতটা ইন্টারেস্ট নেই বা আপনি দেখছেন না, আপনাকে প্রথম দেখানো হয়, এবং যখন আপনি দেখবেন দেখাটা বন্ধ করে দিচ্ছেন বা এই ধরনের ভিডিওর প্রতি কোনো ইচ্ছা নেই, মোটামুটি ধরুন আপনি বাচ্চার অ্যানালাইজ করে নিয়েছেন বা রাশিফল বুঝে নিয়েছেন, জেনে নিয়েছেন, বা আপনার আলটিমেট একটা সময় পর দেখা যাচ্ছে ইন্টারেস্ট নেই, তো সেগুলো কিন্তু আপনাকে ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমেই বলি বা এআই রিলেটেড যে বিভিন্ন মডিউল রয়েছে তারা কিন্তু আপনাকে ট্র্যাপ করছে, আপনার মেন্টালিটিকে ট্র্যাপ করছে। সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকে আর রিকমেন্ডেশন করবে না, এই ধরনের ব্যাপার। আপনি নিউজ চ্যানেল দেখলে আপনাকে নিউজ রিলেটেড ব্যাপারে কিন্তু আপনাকে দেখবেন শো আপ করতে থাকে এবং আপনাকে মানে রিপ্রেজেন্ট করতে থাকে যাতে আপনি দেখেন, ঠিক আছে? তাহলে মানুষের মনের কথা বোঝার যে যন্ত্র অর্থাৎ হিউম্যান টেলিপ্যাথি, এটা সৃষ্টির সময় আর বেশি দিন লাগবে না। তিনি যে বলে গেছেন এটা কিন্তু খুব একটা অপ্রাসঙ্গিক নয়, এটা কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত বলে আমার মনে হয়, ঠিক আছে? তো এই দুটো জায়গা ওভারঅলভাবে আমারও যথেষ্ট যুক্তিসঙ্গত লেগেছে। নাম্বার 3 যে ব্যাপারটা বলবো, তিনি 5টা রাশির 2025 সালে আর্থিক সমৃদ্ধি এবং সার্বিক উন্নতির কথা তিনি বলে গেছেন। শুধুমাত্র 5টা রাশি, অন্য রাশির কথা কিন্তু বলেননি। তো এখানে আমাকে কিন্তু কিছু কথা বলতে হবে, আমি এই রাশি নিয়ে অনেক আলোচনা করি। তো 5টা রাশির কথা তিনি বলে গেছেন, যদিও তিনি অনেক আগে মারা গেছেন। তার মারা যাওয়ার পূর্বে তিনি কিন্তু এই প্রেডিকশনগুলো একটা পুস্তকের আকারে বা ডায়েরি সহকারে তিনি কিন্তু নোট ডাউন করে গেছেন। সেইগুলো থেকে মানুষের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়াতে এগুলো কিন্তু দেখানো হয় বা আমিও বলছি বিভিন্ন ইনফরমেশনের ভিত্তি করে। তো তিনি 2025 সালে 5টা রাশির আর্থিক উন্নতি এবং জীবনের সার্বিক উন্নতির কথা তিনি বলেছেন। তো সেইগুলোকে আমি একটু কাটাছেড়া করব, কেননা আমাকে তো জিনিসগুলো একটু আপনাদের কাছে তুলে ধরতেই হবে। তো তবু তার মতটা আমি বলে দেবো। তিনি ফার্স্টেই বলেছেন মেষ রাশির কথায়। তিনি বলেছেন মেষ রাশির 2025 সালে সার্বিক একটা পরিবর্তন হবে এবং আপনাদের জীবনের সার্বিক স্বপ্ন বাস্তবায়িত হবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে নতুন সুযোগ আসতে পারে। জীবনের সার্বিক চ্যালেঞ্জকে আপনি ভেঙে দিয়ে জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন বা এগিয়ে যেতে পারবেন। তিনি এই 4টে ভবিষ্যৎবাণী মেষ রাশি নিয়ে করে গেছেন। পরিবর্তনের বছর, জীবনের সার্বিক স্বপ্ন বাস্তবায়িত হবে, নতুন সুযোগ আসবে এবং আপনি আপনার জীবনের সার্বিক বাধা, সার্বিক চ্যালেঞ্জকে অতিক্রম করে আপনি কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন। কিন্তু আমি যদি বলি, সেখানে বলবো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু রাহু থাকছে 11th হাউসে এবং কেতু থাকছে 5th হাউসে, বৃহস্পতি থাকছে 3rd হাউসে এবং শনি থাকছে দ্বাদশ ভাবে। তাই বৃহস্পতির জন্য কিন্তু আপনার জীবনে অবশ্যই একটা সার্বিক পরিবর্তন আসবে, কেননা বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি, তাই তো। তো সেই জন্য কিন্তু নবমপতি 3rd হাউসে আপনার একটা পরাক্রমতা, আপনার জীবনের কিছু করার মতো মেন্টালিটি তৈরি করবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দ্বাদশভাবে শনির অবস্থান আপনাদের ব্যয় বেড়ে যেতে পারে, আপনার কর্ম রিলেটেড হাজার সমস্যা ক্রিয়েট করতে পারে, বা আয়ের ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। বা স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা, বা পরিবার কেন্দ্রিক মানুষের সঙ্গে কিছুটা শত্রুতা ক্রিয়েট করতে পারে, পরিবারে নিজেদের কাছের মানুষের থেকে কিন্তু কিছুটা শত্রুতা ক্রিয়েট করবেন। যদিও তিনি কিন্তু বলেছেন যে এই সার্বিক 2025 সাল পরিবর্তনের বছর, স্বপ্ন বাস্তবায়িত হবে, নতুন সুযোগ আসবে এবং আপনি জীবনের সার্বিক চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবেন। পরবর্তী চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। তিনি বৃষ রাশির ব্যাপারে কি প্রেডিকশন দিয়েছেন? তো বৃষ রাশির ব্যাপারে তিনি প্রেডিকশন দিয়েছেন যে আর্থিক সার্বিক উন্নতি হবে 2025 সালে বৃষ রাশির। আচ্ছা, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম আপনাদের এই 2025 কিন্তু অবশ্যই ফলপ্রসূ হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে পরিশ্রম, যে চেষ্টা, যে উদ্যাবসায় বৃষ রাশি লেগে রয়েছেন আপনার কাজের ব্যাপারে, সেই কাজে কিন্তু আপনার অবশ্যই ফলপ্রসূ হবেন। এত বড় মানুষ একজন বলছেন, তার প্রেডিকশনকে আমি ফেলি কি করে? যাই হোক, বিনিয়োগ এবং নতুন উদ্যোগের সার্বিক একটা লাভের বা সার্বিক একটা সাফল্যের সম্ভাবনাকে তিনি কিন্তু ইন্ডিকেট করেছেন। 3টে তিনি বলছেন, আর্থিক উন্নতি, জীবনের দীর্ঘদিনের কোনো কঠোর পরিশ্রম যেটা আপনি করছেন যার জন্য, সেটা কিন্তু আপনার অবশ্যই সাকসেস দিয়ে যাবে। কোনো জায়গায় আর্থিক বিনিয়োগ বা নতুন কোনো প্রচেষ্টা, সেটা কিন্তু বাস্তবায়িত করবে। কিন্তু আমার মতে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের 2025 সালে কিন্তু রাহু কেতু 4th এবং 10ম দিয়ে পাশ করবে। তাই আমার মতে পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এই কথাটা আমাদের বারে বারে বলেছি। এবং আপনাদের কর্মক্ষেত্রে একটা ডিস্যাটিসফ্যাকশনের ব্যাপার কিন্তু আমি বলেছি। যদিও কিন্তু বৃহস্পতি 2nd হাউসে অবস্থান, যেহেতু বৃহস্পতি আপনাদের একাদশপতি এবং অষ্টমপতি, ফাটকা জায়গা থেকে অর্থ লাভ, আপনার জীবনে কর্মপ্রাপ্তি, আপনার জীবনে অর্থপ্রাপ্তি, এবং শনি 11th হাউসে থাকার জন্য আপনার জীবনে চেষ্টা করলে, লড়াই করলে, প্রচেষ্টা করলে
শনিদেব কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু একটা আর্থিক গেইন বা জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার কথা কিন্তু আমি অলরেডি আগে বলেছি। কিন্তু আমার একটাই চিন্তার বিষয়, বৃষ রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশমে কিন্তু রাহু কেতু থাকছে। এখানে পরিবার বা কর্মের জায়গায় কিছুটা ডিস্যাটিসফ্যাকশন কিছুটা তৈরি করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, এই কথাগুলো আমি অলরেডি বলেছি। তার সত্ত্বেও তার কথাগুলো আমাদের অবশ্যই একটু নোট ডাউন করে রাখতে হবে প্রত্যেকে। পরবর্তী তিনি মিথুন রাশি নিয়ে বলেছেন যে 2025 সালে সমস্ত মিথুন রাশির ক্ষেত্রে সার্বিক একটা পরিবর্তনের বছর হবে। বুদ্ধিমত্তা এবং সঠিক প্ল্যানিংকে কাজে লাগিয়ে আপনি জীবনের সার্বিক বাধাকে কাটিয়ে জীবনের সার্বিক উন্নতি কিন্তু করতে পারবেন এবং আপনার এই 2025 সালে ব্যক্তিগত এবং আর্থিক স্থিতি অনেক দৃঢ় হবে। এই তিনটে প্রেডিকশন তিনি করেছেন। কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তৃতীয় নবমে রাহু কেতু অবস্থান করবে। নবমভাবে রাহু এবং তৃতীয়ভাবে কেতু কিছুটা ভাগ্য আপ ডাউন করতে পারে, তবে ভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। তবে আপনাদের বৃহস্পতি লগ্নে অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মোটামুটিভাবে 14ই মের পর থেকে। তো সেটা অত্যন্তভাবে লাভজনক হবে, সেটা আপনাদের জীবনে একটা পরিবর্তন তো মিথুন রাশির ক্ষেত্রে আসবে। আমি পরবর্তীকালে আমি নিজে যখন ভিডিও করবো এই ব্যাপারটাও বলবো। মিথুনের ক্ষেত্রে সত্যি একটা লাভদায়ক পরিস্থিতি তৈরি করছে, কেননা এখানে কেন্দ্রস্থানে বৃহস্পতি শনি অবস্থান করছে লগ্ন বা রাশিতে। এখানে বৃহস্পতির অবস্থান আপনার জীবনে কর্মের দিক থেকে, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে, আপনার মন মানসিকতার উন্নতির দিক থেকে আপনার একটা সামাজিক ভ্যালুটা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে এবং শনির দশম ভাবের এই প্রভাব আপনার কর্মের একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। কিন্তু আপনাকে একটু চেষ্টা বা লড়াই বা প্রচেষ্টা করতে হবে। তবে আমি মনে করি যে এইগুলো লগ্নের এক্সপেক্টে দেখলে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে। যদি লগ্ন না জেনে থাকেন তাহলে রাশির এক্সপেক্টে ম্যাচ করাতে পারেন। রাশির এক্সপেক্টে অনেকটাই ম্যাচ করে, 20% ম্যাচ করে, তবে লগ্নের এক্সপেক্ট বেশি ম্যাচ করে, এই মোটামুটি 80% ম্যাচ করে বলে আমি মনে করি। তো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে তিনি যা প্রেডিকশন দিয়েছেন, তিনি বলেছেন যে 2025 সালে পূর্বের প্রচেষ্টার জন্য সাফল্য আসবে। যেটা দীর্ঘদিন ধরে আপনি প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টার জন্য আমরা কিন্তু 2025 সালে সাফল্য আসবে। নতুন ব্যবসায়ীদের কোনো সুযোগ আসতে পারে এবং উন্নতির সম্ভাবনা রয়েছে, বা যারা যে কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন ভাঙা বাবার মতে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন 2025 সালে কিন্তু নতুন ব্যবসার সুযোগ আসতে পারে বা উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক দিক থেকে। এবং ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনার সার্বিক একটা অগ্রগতির কথা তিনি কিন্তু বলে গেছেন। তাহলে তিনটে কথা, যে পূর্বের যে প্রচেষ্টা আপনি করছেন সেই প্রচেষ্টার জায়গাটা কিন্তু আপনাকে সফলতা দেবে, নতুন ব্যবসার সুযোগ আসতে পারে এবং জীবনে উন্নতি হতে পারে, এবং ব্যক্তিগত পেশাগত জীবনে আপনার কিন্তু সার্বিক উন্নতির কথা তিনি কিন্তু বলেছেন। কিন্তু আমার মতে আমি দেখতে পাচ্ছি যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাব দিয়ে রাহু এবং দ্বিতীয় ভাব দিয়ে কেতু পাশ করা আপনার কিছুটা আর্থিক দিক থেকে এবং শরীরের দিক থেকে কিছুটা ডিস্টার্বেন্স, ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব, তাই পরিবর্তনের ভাবে রাহু থাকা মানে আপনার জীবনে কিছু শুভ পরিবর্তনও হবে, কিছু অশুভ পরিবর্তনও হবে। এই ব্যাপারে আমার এই জায়গাটাকে আমি একটু নোট ডাউন আপনাদের করতে বলবো, কেননা তিনি বলে গেছেন তিনি এত বড় একজন ব্যক্তিত্ব, তার ব্যাপারটাকে আমি কখনোই কাটতে পারি না। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আমার নিজের প্রেডিকশনটা আপনাদেরকে জাস্ট তুলে ধরছি, যে অবশ্যই তিনি যেহেতু বলেছেন সেটাতে আমাদের মনে রাখতেই হবে, কেননা কর্কট নিয়ে আমাকে অনেক নেগেটিভ কথা বলতেও হয়েছে। তো অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু থাকাটা, কিন্তু তার সত্ত্বেও বলবো যে অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু থাকা আপনাদের কিন্তু অর্থের ব্যাপারে এবং যে কোনো ঝামেলার ব্যাপারে, বাইরের উড়ন্ত বাঁশ উড়ে যাচ্ছে, পরের বাঁশ, সেই বাঁশকে আপনি কখনো টেনে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু কেস খেতে পারেন। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। পরবর্তী যেটা বলবো, দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান, যে বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভ গ্রহ, সেই বৃহস্পতির অবস্থানটা কিন্তু কিছুটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দ্বাদশভাবে বৃহস্পতি থাকা মানে কিছুটা ব্যয় বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে। তবে আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা বা যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। তবে শনি নবমভাবে অবস্থান, আপনাকে এতদিন ধরে শনি অষ্টমে ছিল, শনি যে অধৈর্য, যে অস্থিরতা, যে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, একটা সেক্সুয়াল রিলাক্টেন্ট ভাব তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু চলে যাচ্ছে। সেটা নবমভাবে শনি থাকার জন্য আপনি যদি ধৈর্য রাখেন, চেষ্টা রাখেন, পরিশ্রম রাখেন, আপনি আপনার নিজের কাজে যদি সার্বিকভাবে লেগে থাকেন, তাহলে কিন্তু এই নবমভাবে শনি কিন্তু আপনার, যেহেতু এই শনি অষ্টমপতি এবং আপনার ক্ষেত্রে সপ্তমপতি, তো শনি কিন্তু আপনার জীবনে একটা ভাগ্যের উন্নতি করাবে। তবে আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তাই এই জায়গাগুলোকে একটু গুরুত্ব কিন্তু দিতে হবে আমার মতে, ঠিক আছে। পরবর্তী কুম্ভ রাশির ক্ষেত্রে তিনি যা প্রেডিকশন দিয়ে গেছেন, ভাঙা বাবার যে প্রেডিকশন, তিনি কি বলেছেন, তার মতে 2025 সালে এখানে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা ক্রিয়েটিভ লাইনে এবং
আপনার সৃজনশীলতার লাইনে, নতুন কিছু করার লাইনে কিন্তু অনেক উন্নতি হবে। আপনি আপনার আর্টিস্টিক ক্রিয়েটিভ জায়গা অনেক উন্নতি করার কথা তিনি বলেছেন, এবং আপনার জীবনে সার্বিক একটা পসিবিলিটি বা সম্ভাবনা কিন্তু 2025-এ তৈরি করবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। নেক্সট তিনি বলেছেন যে চ্যালেঞ্জগুলোকে সুযোগে আপনি পরিণত করতে পারবেন এবং কেরিয়ার লাইফে আপনার কিন্তু যথেষ্ট উন্নতি হবে। তাহলে তিনটে জায়গা, একটা হচ্ছে ক্রিয়েটিভিটি এবং আপনার সম্ভাবনা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। ক্রিয়েটিভ লাইনের মেনলি সাফল্যের কথা তিনি বলেছেন। জীবনের সার্বিক চ্যালেঞ্জগুলোকে আপনি সুযোগে পরিণত করতে পারবেন এবং কেরিয়ার লাইফে আপনার সার্বিক একটা উন্নতির কথা কিন্তু তিনি বলেছেন। কিন্তু আমি বলবো কি, যে কুম্ভ রাশি বা লগ্নের লগ্ন সপ্তম দিয়ে রাহু কেতু পাশ করবে, তাই আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ ব্যাপারে সাবধানের কথা আমি বারে বারে আপনাদের কানে কামড়ে কামড়ে আমি বলছি যে রাহু কেতু লগ্ন সপ্তমের অবস্থান কিন্তু আপনাকে কিছুটা অস্থির করে দিতে পারে, শরীর খারাপ করাতে পারে, রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, ভুলভাল সম্পর্ক তৈরি করা, ব্যবসার দিকে কিছুটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন তৈরি করার ব্যাপার কিন্তু তৈরি করাতে পারে। যদিও কিন্তু এদের রাহু ভালো থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গাটা অবশ্যই পাবেন। কিন্তু তবু আমি বলবো রাহু কেতু যেহেতু একটা ইলিউশনের কারক গ্রহ, তাই কিছুটা আপনাদের মধ্যে একটা ইলিউশন, ভ্রম তৈরি করতে পারে। সেই ভ্রমের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, ঠিক আছে? তো তবে বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থান আপনার বুদ্ধি, আপনার অর্থ, আপনার ক্রিয়েটিভিটি লাইনে আপনি অর্থ লাভ করতে পারবেন, আপনি নিজের বুদ্ধি খাটিয়ে অর্থ লাভ করতে পারবেন, আপনি অর্থ সেভিংস করতে পারবেন। আপনার সন্তান, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনাকে সর্বাত্মক সাহায্য করবে, বা আপনার পড়াশোনার দিক থেকেও কিন্তু অনেক সাহায্য করবে। আবার শনিদেব কিন্তু আপনার আর্থিক দিক থেকে, আবার নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে আপনার জীবনের মুখের ভাষা প্রয়োগ করে সার্বিক কাজে একটা সার্বিক সফলতা নিয়ে আসবে। কিন্তু আমার চিন্তার ভাবনার ব্যাপার একটাই, কুম্ভর লগ্ন সপ্তম বা রাশি সপ্তম দিয়ে রাহু কেতু পাশ করা কিছুটা নেগেটিভ থাকছে। যদিও ভাঙা বাবা কিন্তু বলছেন যে 2025 সালে কুম্ভ রাশি সার্বিক ক্রিয়েটিভ জায়গায় অনেক উন্নতি করতে পারবেন, আপনাদের জীবনে 2025 সালে একটা সম্ভাবনা আসবে এবং আপনি জীবনের সার্বিক চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করতে পারবেন এবং কেরিয়ার লাইফে উন্নতির কথা তিনি কিন্তু মনে করিয়ে দিয়েছেন। যদিও কিন্তু কুম্ভর ক্ষেত্রে বৃহস্পতি শনির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু রাহু কেতুর অবস্থানটা কিন্তু কিছুটা বিপজ্জনক বলে আমি মনে করি। তো এই হলো আমার কথা। দেখুন, একটা কথা বলে রাখি, এটা ভাঙা বাবাকে আমি যথেষ্ট সম্মান করি, কেননা জ্যোতিষে যখন কোনো মানুষ একটা পিক জায়গায় যান, তাকে কিন্তু অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তিনি কিন্তু অন্ধ ছিলেন, ঠিক আছে? তিনি প্রেডিকশন করেছিলেন, তার ব্যাপারে বিভিন্ন তথ্য যা আমি পড়েছি, তিনি কিন্তু প্রেডিকশন দিয়ে গেছেন। এতদিন পরে সেগুলো আস্তে আস্তে ফলে, অনেকটাই ফলেছে, ঠিক আছে? যে প্রেডিকশনগুলো নিজের মৃত্যুর ব্যাপারে তিনি বলেছিলেন, ঠিক আছে? তো তাকে আমি মোটেই অসম্মান করছি না, আমি শুধুমাত্র, দেখুন, আমাকে তো সব ব্যাপারে যুক্তি, পাল্টা যুক্তি ব্যাপারটা রাখতেও হয়। দেখুন, আমার যে আপনি ভিডিওগুলো শোনেন, তো আমার কথাটা কতটা যুক্তিসঙ্গত, তো আপনাদেরও তো বিশ্বাসের জায়গাটাকে আমাকেও কিন্তু কোশ্চেন করতে আপনাকে বলি, কারণ আপনি তখনই প্রকৃতভাবে মানতে পারবেন, জানতে পারবেন, যখন আপনি আমাকে কোশ্চেন করবেন, বা আমাকে কোশ্চেন করলে যদি যথাযথ আপনি উত্তর পান, তবেই তো আমাকে মানবেন, নাহলে মানবেন কেন? তাই আমি এই জায়গাটা নিয়ে সার্বিকভাবে একটা যুক্তিতর্কের মতো আলোচনা করলাম। কোনোভাবে কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমি আদেও কিন্তু বাবা ভাঙাকে কিন্তু কোনোভাবেই অসম্মানিত করতে চাই না, তাকে যথেষ্ট রেসপেক্ট রেখে আমি জাস্ট ভিডিওটা করলাম, ঠিক আছে? যাতে আমার নিজের যুক্তিটাকেও এর মধ্যে জুড়ে দিলাম, কারণ আমার চ্যানেল, আমি আমার নিজের যুক্তিটা রাখলাম, শুধুমাত্র ওই চোখ বুঝি তার কথাটা বললাম তা নয়, ঠিক আছে? আমি আমার মনে হওয়ার ব্যাপারটা বললাম, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, কাউকে পার্টিকুলার কারো ভাবাবেগকে আঘাত করার জন্য নয়, ঠিক আছে? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।